থ্যাংক ইউ ভাবি ওকে এনে দেওয়ার জন্যে। আসলে 2 দিন পর আমার স্কুলের রেজাল্ট, আমি খাতা দেখতে দেখতে একেবারে পাগল হয়ে গেছি। কি যে বলেন, আমার মেয়েকে আনতে তো আমাকে যেতেই হয়। তাছাড়া প্রেমা আর আমার মেয়ে একই স্কুলে পড়ে। তবে হ্যাঁ, আপনার মেয়ে তো মহা ট্যালেন্ট। দেখেন তো আজকে কত বড় একটা প্রাইজ নিয়ে এসেছে। আজকে কিন্তু আপনাকে মিষ্টি খাওয়াতেই হবে। কি করেছো বাবা, নেচেছো? এতটুকুন মেয়ে কি যে নাচে, সবাই একেবারে মুগ্ধ হয়ে দেখছে। যেমন লেখাপড়ায় সেরকম নাচে। এবার ওই স্কুলে সেরা স্টুডেন্টও হয়েছে। ও আমার শোনো। আচ্ছা ভাবি, ও কি কোথাও নাচ শেখে? না, কোথাও দেইনি, বাসায় গান শুনে শুনে নাচে। কেন নাচের স্কুলে ভর্তি করিয়ে দেন, একদিনে ও অনেক নাম করবে। আসলে ভাবি আমিও সময় পাই না, ওর বাবাও সময় পায় না, কে নিয়ে যাবে? বাসার কাছেই তো ছায়ানট, ভর্তি করিয়ে দেন। আচ্ছা দেখি। আচ্ছা ভাবি, আজকে তাহলে আসি। এই পা একদিন পৃথিবীতে নাচের ঝড় উঠাবে, তাই না মা? কি হয়েছে? কিছু না। কিছু তো বটেই, বল না। তোমার শুনতে হবে না, যাও। বন্ধুরা কেউ কিছু বলেছে? বুঝেছি, গুরুজি বকেছে। গুরুজির বকা তো আশীর্বাদ মা। তুমি জানো মা, আমি ক্লাসের সবার চাইতে ভালো নাচি। গুরুজি নিজেই বলে ইউ হ্যাভ সামথিং স্পেশাল। বিশাল কমপ্লিমেন্টস। এরপরেও কি মুখ কালো করে রাখার কোনো কারণ আছে? আছে। এত ভালোর পরেও ফাইনালি ওরা সেন্ট্রাল ডান্সার হয়, আর আমি কোথায় থাকি জানো? বল। পিছন দিকে সখীদের শাড়িতে এক কর্নারে, যেখানে নাচ করার কোনো স্কোপই নাই। গুরুজিকে সেটা বল। লাভ নেই। ওরা ক্লাসের পরে আলাদা করে গুরুজির বাসায় গিয়ে শিখছে রেগুলার। গুরুজি ওকে হাতে ধরে ধরে শেখায়। এরপর তো নাচটা স্মুথ হবে। স্কুলের পর আবার গুরুজির বাসায় যেতে হবে? সবাই তো যাচ্ছে। ওনার বাসা কোথায়? নিকেতন। এত দূর? ছায়ানট কাছে ছিল বলে তুই একাই যাওয়া আসা করতি, ওখানে গেল তো তোর সাথে একজন গিয়ে বসে থাকতে হবে। যেতেই হবে? গুরুজির বাসায় গিয়ে শিখলে আলাদা অ্যাটেনশন পাওয়া যায়, প্র্যাকটিস বেশি হয়। প্র্যাকটিসটাই তো আসল, তাই না? তুই বেশি বেশি করে নাচ কর। সেটা আমি কিভাবে করব? আমি তো স্কুল থেকে সরাসরি বাসায় চলে আসি। ঘরেই করবি, আমি জিনিসপত্র সরিয়ে তোর জন্য ডান্স ফ্লোর বানিয়ে দিচ্ছি। একা একা ডান্স প্র্যাকটিস করা যায়? সঙ্গী সাথীও জোগাড় করে দিব। আমাদের পাড়ার কত ছেলে মেয়ে আছে নাচে, ওদেরকে নিয়ে বিকালে প্র্যাকটিস করবি। এখন দেখবো আমার মেয়েকে কে আটকায়। এবার একটু ফ্রেশ হয়ে নেন আমার লিটল ড্যান্সার, আমরা নাস্তা করব। কিরে, প্র্যাকটিস করছিলি? পুরো চন্ডালিকা ব্রেকলেস করলাম। কোন ক্যারেক্টার? সবগুলো একা করলাম। দিদি আমাকে এবার যেটা করে দেখাতে বলবে সেটাই করে দেখাবো। তুই কোথা থেকে আসলি? দিদির বাসা? না রে, পাসপোর্ট অফিসে গিয়েছিলাম ফর্ম তোলার জন্য। আর অল্প কটা দিন বাকি আছে। 10 দিনের মধ্যে পাসপোর্ট এবং ভিসা দুটোই রেডি থাকতে হবে, তা না হলে যাওয়া হবে না। কোথায় যাচ্ছিস? বেড়াতে? ইন্ডিয়া। তুই যাচ্ছিস না? না তো, কিসের জন্য? তুই কিছুই জানিস না?
দিদি চন্দ্রালিকা নিয়ে ইন্ডিয়াতে যাচ্ছে। কলকাতা এবং দিল্লিতে শো হবে, 5টা শো হবে। আমাদের সকলকে তো ফোন করে বললো, তোকে বলেনি? ওরা যাচ্ছে? ও যাবে না, ও হচ্ছে দিদির জানের টুকরা। 10 দিন পরে শো, একদিনও তো প্র্যাকটিস করালেন না? কে বলছে প্র্যাকটিস হচ্ছে না? প্রতিদিন প্র্যাকটিস হচ্ছে দিদির বাসায়। অবশ্য সেদিন কাকে যেন ফোনে বলছিল যে তোর প্র্যাকটিস নেই, তুই এত অল্প সময়ের মধ্যে স্টেজে উঠতে পারবি না। শোন, বিনা নোটিসে আমি চন্দ্রালিকা করতে পারবো। দিদি কি করে বলে আমার প্র্যাকটিস নাই? তুই এতদিনও বুঝিস নাই? দিদির বাসায় দিদির সামনে প্র্যাকটিস না করলে কি, আমরা তো কষ্ট করে কেন দিদির বাসায় গিয়ে প্র্যাকটিস করি বলতো? তুই বুঝিস না? এই জন্যই তো বলে দিদি তুই খুব পণ্ডিত, সবসময় বেশি বুঝিস। আমেরিকায় গিয়ে সে আমার সাথে কি করেছিল? বাঙালি সোসাইটির অনুরোধে কয়েকটা অনুষ্ঠানে পারফর্ম করেছিলাম, সেটা দিদির পছন্দ হয়নি। আমি কি করতাম? দিদি তো ছিলেনই না। আমি একা পারফর্ম করে ফান্ড কালেক্ট করে, আমি আসলে বুঝি না দিদি কি চায়। তুই তো জানিস দিদি কিরকম পারফেকশনিস্ট। সে চায় তার প্রতিটি স্টেপ ও মুভমেন্ট যেন আমরা তাকে ফলো করি, যাতে আমাদের নাচ দেখে সবাই বলে আমাদের গুরু কে। ঠিকই আছে, এই সময় দেশের বাইরে পারফরমেন্স নিয়ে ব্যস্ত না হওয়াটাই ভালো। সামনে আবার ন্যাশনাল ফেস্টিভ্যালের টাইমটা চলে আসলো না, বরং সেটার জন্য ভালোভাবে প্রিপারেশন নেই। তোরা যা, পুডিং খাবি? আমি বানিয়েছি। হ্যাঁ, আর শোন, বেশি করে আসিস। আচ্ছা আচ্ছা, আর আমাকে সালাম করতে হবে না, কারণ রাতেই আমি খবর পেয়েছি গোল্ড মেডেলটা ওরা তোকেই দিয়েছে। আপনার পায়ে ধুলো না নিলে হতো না দিদি। ন্যাশনাল গোল্ড মেডেল পুরস্কার নেওয়ার সময় আমি আপনার কথা বারবার বলেছি, আমার আজকের এই পাওয়া আমার গুরুজির জন্য। দোয়া রাখবেন দিদি, সারা জীবন যেন আপনার নামটা রাখতে পারি। এই তো, ওরা তো সর্বনাশ করে দিয়েছে। যা কিছু শেখার সম্ভাবনা এত অল্পতে পেয়ে গেলে সবই শেষ হয়ে যায়। না দিদি, আমি সারা জীবন শিখতে চাই, নিজেকে নতুন করে আবিষ্কার করতে চাই। গোড়ায় গলদ থাকলে আর যাই হতে চাস না কেন, শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়বি। আমি কি কোথাও ভুল করেছি দিদি? এখনো তো কিছু শিখিসনি, ভুল তো অনেক পরের কথা। পুরস্কার যখন পেয়েই গেছিস, সব তো শেখা শেষ হয়ে গেছে। এখন আর কি, দিদির উপরে আঙ্গুল চড়িয়ে রাজত্ব করে বেড়া। পাখা যখন গজিয়েছে, যেখানে খুশি যেমন খুশি তাই করে বেড়া না। শুধু একটা কথা মনে রাখিস, আমার নামটা কোথাও ব্যবহার করবি না। আমি তো আপনার পায়ের নিচেই পড়ে থাকতে চাই দিদি। আচ্ছা শোন, আমরা চিন্তা করেছি এবার চিত্রাঙ্গদা স্টেজে তুলব। তো সাদিয়াকে গুরুপা করতে বলেছিলাম, কিন্তু ও তোর বাবা মার সাথে বাইরে চলে যাচ্ছে। এখন তুই করবি তো? ওরাকে বলেছি সুরূপা করতে। তুই আবার দেখিস মুখ বাঁকা করে থাকিস না। কেন করবো না দিদি? আমাকে তো করতেই হবে। আর যেটা আপনি ভালো বুঝবেন সেখানে আমার অভিযোগ কেন থাকবে? তা সবার সঙ্গে আমার বাসায় এসে প্র্যাকটিস করতে হবে, নাকি আবার বলবি তোর বাসায় যেয়ে করাতে? তুই তো আবার এখন ন্যাশনাল গোল্ড মেডেল হোল্ডার। কিছু বলবি? তুমি বলেছিলে না লেখাপড়া শেষ করে বসে থাকতে কিনা? কোথাও ট্রাই করছিস?
স্ট্যাটিস্টিক্সে তুই এত ভালো, দেখ না কোথাও হয়ে যাবে। জানি, কিন্তু তার আগে তোমার একটা সাজেশন লাগে। কি ব্যাপারে? একটা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আমাকে ডান্সের টিচারের জন্য অফার করেছে। তুমি বলো কিভাবে জয়েন করবো? কর্পোরেট জব করবো। তুই বল, নাচটা কি ছাড়তে পারবি? না, তাহলে তো স্কুলটাই বেটার। আমার মুখে না শুনলেই ভালো লাগে না। নাচের ব্যাপার যেহেতু, একটু গুরুজির সাথে আলাপ করে নাও। দিদি ঢাকায় নেই, আর স্কুলে জয়েন করতে কালকে বলেছে। ফোনে বলো। হ্যালো দিদি। আমরা এবছর বাচ্চাদের দিয়ে চিত্রাঙ্গদা করাতে চাই। তুমি কি পারবে করতে? পুরো নৃত্যনাট্য? হ্যাঁ, স্কুল ইংলিশ মিডিয়াম, কিন্তু আমরা চাই আমাদের বাচ্চারা আমাদের সাহিত্য সংস্কৃতি সম্বন্ধে জানুক, ছোটবেলার থেকে রবীন্দ্রনাথ সম্বন্ধে ওদের আইডিয়া হোক। তুমি সেই দায়িত্ব নাও না? কিন্তু আমার মনে হয় এটা আপনি কোনো নৃত্য গুরুকে দায়িত্ব দিলে ভালো হয়। আমি অ্যাসিস্ট করতাম। কি বলছো তুমি? তোমার নিজের কনফিডেন্স নেই? এতদিন ধরে নাচ করছো, এত গোল্ড মেডেল, গুরুজি থেকে কম কিসে? এবার তোমার পালা, দেখিয়ে দাও। আমি জানতাম তুমি পারবে। থ্যাংক ইউ। তুই তো এই কদিন খুব ব্যস্ত ছিলিস, তাই না? সার্কির অনুষ্ঠানে সেরাটনে তোকে নাচতে বলেছিলাম, তোর তো আসার সময় হয়নি। আসলে দিদি, বাচ্চাদের তো আমি ছাড়া আর কেউ নেই। হ্যাঁ তাই তো, এদেশে তো তুই ছাড়া আর কেউ নেই। তা কেমন হলো তোর চিত্রাঙ্গদা? আমি তো ভেবেছিলাম আপনি আসবেন, ওয়েট করেছে আপনার জন্য। বাচ্চাদেরকে আপনার কথা বলেছি, বাচ্চারা আপনাকে দেখার জন্য ওয়েট করেছিল। ভেবেছিলাম আপনি আসলে অনুষ্ঠান শেষে আপনাকে নিয়ে স্টেজে। হয়েছে, অনেক সম্মান করেছিস, আর করতে হবে না। আমি যাইনি ঠিকই, তবে খবর পেয়েছি। সৌভাগ্য নিজের করুণ পরিণতি নিজের চোখে আর আমাকে দেখতে হলো না। কি করে পারলি তুই প্রেমা? কোথাও ভুল করেছি দিদি? এতই যখন তোর গুরুজি হবার শখ, তাহলে নিজেরটা করলি না কেন? আমারটা নকল করলি, চুরি করলি আমার তৈরি করা প্রতিটি মোমেন্ট। যেই চিত্রাঙ্গদা তুই স্টেজে তুললি, সে একটাও কি তোর ক্রিয়েটিভিটি ছিল? আমি যে বলি, শুধু শুধু বলি না, তোর মনটা আসলে অনেক ছোট। আমি তো দিদি আপনাকে। এখন তো অনেক বড় হয়ে গেছিস, গোল্ড মেডেল পেয়েছিস, দেশে বিদেশে নেচে বেড়াচ্ছিস। লবিং গ্রুপিং তো সেই ছোটবেলা থেকেই তুই জানিস। করে খেতে পারবি, তুই আরো অনেক কিছু করতে পারবি। এভাবে বলছেন কেন দিদি? বলছি কারণ আমি অনেক সহ্য করেছি। তুই আমার ঘরের শত্রু বিভীষণ, আমার ছায়ায় বেড়ে উঠে শেষ পর্যন্ত তুই আমাকেই ছবল দিলি। সত্যি এ আমি ভাবতেই পারছি না।
তাই সময় থাকতে আমি সিদ্ধান্ত নিয়েছি তোর সাথে আর না। আর না মানেটা কি দিদি? মানে আমি আমার দল থেকে তোকে নিষিদ্ধ করলাম। আমি চাইলে পুরো নৃত্য সমাজ থেকে তোকে নিষিদ্ধ করতে পারতাম, কিন্তু আমি তো আর অত ছোট লোক না। তাই শুধু আমার দল থেকে তোকে বাতিল করলাম। এখন তুই দেখ কোথায় কি করতে পারিস। এখন তাহলে যা, আমি আমার ডিসিশন সবাইকে জানিয়ে দিয়েছি, আর তোকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। কিরে, কি হয়েছে? কয়দিন থেকে দেখছি তুই একদম প্র্যাকটিস করছিস না। সবসময় নাচতে হবে কেন? কথা বলতে ইচ্ছা করছে না, যাও। প্রেমা, কি হয়েছে তোর? ফোন ধরিস না। ও, সাইলেন্ট করা থাকে। আমি তো চিন্তায় পড়ে গেছি, ফোনে না পেয়ে সোজা বাসায় চলে এলাম। আসার পর আন্টি বলল ইদানিং নাকি তুই নাচছিস না। কি হয়েছে বলতো? না না না, ওই স্কলারশিপটা নিয়ে একটু ব্যস্ত তো, হলে বেঁচে যাই। এদেশে নাচ করতে আর ভাল লাগছে না। তাই যা, ইন্ডিয়াতে গেলে আরো কত গুরুজি পাবি, তারপর এই দেশে এসে ইচ্ছা মতো নাচ করিস। তোর খবর কি? তোর যে একটা প্রোগ্রাম হওয়ার কথা, কবে সেটা? আরে হ্যাঁ, সেজন্যই তো তোকে খুঁজছিলাম। শোন না, আমি খুব সুন্দর একটা কম্পোজিশন করেছি। সরি রে, আমি একটু সিক ছিলাম। কালকে থেকে আমি তোর স্কুলে আসি। দেরি হয়ে গেছে? আরে না, তেমন দেরি হয়নি। আসলে আমি চাইছিলাম, কিন্তু এখন আর তোকে কষ্ট করে আসতে হবে না, মানে আমি ম্যানেজ করে নিব আর কি। ফাইন। আসলে জটিলতাটা কি দিদি? জানিস, স্কুল ডিসিশন নিয়েছে দিদিকে জাজ হিসেবে, আর দিদি যদি এসে শুনে তোর সাথে আমার নাম, তাহলে বুঝিসই তো। হ্যালো, হ্যাঁ সোহেল, হ্যাঁ বল। আমি এই তো প্রেমার বাসায়। প্রেমাকে দিব? আচ্ছা। হ্যালো, হ্যাঁ, কি দেখেছিস? তুই নিজে দেখেছিস? কোথাও নাম নেই? কার কার নাম আছে? আচ্ছা ঠিক আছে। আমার স্কলারশিপটা হচ্ছে না রে। তাহলে কার কার হচ্ছে? যার হবার কথা ওরা।
কেন যে দিদির সাথে ঝামেলা করতে চাস? জানিসই তো দিদির কত বড় নেটওয়ার্ক। আমি কি এমন করেছি? আজকাল সন্ধ্যাবেলায় যখন জ্যোৎস্না ওঠে এবং আমি যখন অর্ধনিমিলিত চোখে বোটের বাইরে কেদারায় পা ছড়িয়ে বসি, স্নিগ্ধ সমীরণ আমার চিন্তা ক্লান্ত তোমার না কথা ছিল আজকে আমাকে রোস্ট বানানো শেখাবা? প্রেমা, এভাবে নাচকে দূরে ঠেলে দিয়ে তুই আরাম পাবি? আমি তোমাকে না বলেছি এই প্রসঙ্গে কোনো কথা বলবা না? কয়দিন ধরে বাইরে যাচ্ছিস না, স্কুল থেকে ছুটি নিয়েছিস। কালকে ছেলেগুলো আসলো, প্রোগ্রাম নিয়ে এত রিকোয়েস্ট করলো, গেলি না। নেচে আসলেই পারতি। হতো না, আমি জানি। গিয়েই দেখতি, হতো না কেন? হয় না মা, একটা প্রিপারেশন নিয়ে একটু প্রোগ্রামে যাই, যাওয়ার পর সবাই মিষ্টি করে বলে দেয় দিদি আসবেন তো। এটা শুনতে আমার একদম ভালো লাগে না, তুমি বুঝবা না। আমি বুঝবো না, কে বুঝবে বল? একটা কথা বলি শোন, তুই কটা দিন রবীন্দ্রভারতী বা বিশ্বভারতী থেকে ঘুরে আয়। দিদি আমার স্কলারশিপও হতে দিবে না। লাগবে না স্কলারশিপ, আমি তোকে টাকা জোগাড় করে দিচ্ছি। তুই সেলফ ফিনান্সে ওখানে কটা দিন থেকে আয়। মারে, তোর পায়ে ঘুঙুর না বাঁধলে যে তোকে মানায় না মা। এখানে এসেও শান্তি নেই, দিদির কথা বললেই পিছিয়ে পড়তে হচ্ছে। মা, আজকে দিদিকে নাচ দেখাতে পেরেছি, তিনি তো মুগ্ধ। দোয়া করো মা। কাল একটা উদয়শঙ্কর ফেস্টিভ্যালে নাচতে যাচ্ছি, দোয়া রেখো। মা কেমন আছো? বাবা কেমন আছে? আমি তো দারুণ ফুর্তিতে আছি। মা মা মা, হাজার হাজার চুমু। আমি কালাকার পুরস্কার হাতে নিয়েছি, তোমাকে মিস করছি। মা, দিল্লি যাচ্ছি নাচতে, তারপরে দেশে ফিরবো। চল বাসায় যাই, কতক্ষণ ধরে বসে আছি। আমি তো জানি কিচ্ছুই হবে না। তোর খালি হতাশা, আর কিছুক্ষণ দেখি না। আর উনি যেহেতু অফিসেই আছেন, তার মানে দেখা হবে। হাসাচ্ছি। ইন্ডিয়া থেকে আসলাম 6 মাস হয়ে গেল, কত জায়গায় ঘুরেছি, সবাই তো ফিরিয়ে দিয়েছে। আমি মনে হয় দিদির রাহু থেকে মুক্ত হতে পারবো না। আর তুইও আমার সাথে সাথে ঘুরছিস, দেখবি তোকেও কোনোদিন ব্যান করে দিয়েছে। সে দেখা যাবে। এখানে সামিনা হাসান প্রেমাকে
যা ভিতরে যা, কথা বল। তুই যাবি না? আমি এখানেই আছি, তুই যা। আমি তোমার সিডিগুলো দেখেছি, সিভিটাও পড়েছি, কিন্তু তোমার চাকরি তো হবে না। আমি জানতাম। বসো, আমার কথা তো শেষ হয়নি। আমি নিজেও একসময় ভালো নাচতাম, তোমার নাচ আমি দেখেছি। তুমি খুব ক্যাপেবল মেয়ে, তুমি নাচ না করে কেন চাকরি খুঁজছো বলো তো? এদেশে ডান্স ফ্লোর আমার জন্য। আমি শুনেছি, সব কিছু আমি জানি। একজনের প্রতিহিংসার কাছে তুমি হেরে যাবে কেন? ইটস নট ফেয়ার, ইটস কমপ্লিটলি আনফেয়ার। তুই একটা শিল্পী, কেন তোর শিল্প চর্চাকে বন্ধ করে দিবি? আমি প্রথাগত নাচকে ভেঙে নিজের মতো করে শিল্পকে সমৃদ্ধ করতে চেয়েছিলাম। আমরা আছি তোর সাথে। সামনে আমরা একটা ইয়াং ড্যান্স ফেস্টিভ্যাল করতে যাচ্ছি। তোর কোনো প্ল্যানিং, কোনো স্বপ্ন আছে মা? ভানু সিংহের পদাবলিটা করার স্বপ্ন দেখি, কিন্তু কিভাবে করব? আমার তো কোনো দল নেই, আর যারা আছে তারা আমার সঙ্গে নাচবে না। কেন, ওই গানটা তোর মনে নেই? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তুই তোর নিজের মতো করে একটা দল তৈরি কর, তুই নিজে একটা দল হ, একটা ইনস্টিটিউট, তারপরে আরেকটা কিছু করে দেখা। আমরা আছি তোর সাথে। নেই না মা, আমি আবার নাচবো, আমার পায়ে আবার ঘুম বাজবে, আমার একটা দল হবে, সেই দলে সবাইকে নিয়ে আমি বড় বড় স্টেজ শো করবো। মা, আমার এত বছরের ঘুমটা নেই। বস। সাধনা যে আমার দলে একটা নাম দিতে হবে, একটা নাম দাও না। আমি পুরো রাস্তা ভাবতে ভাবতে এসেছি, আমার ভাবনা শেষ হচ্ছে না, নামও খুঁজে পাচ্ছি না। তাহলে তো ভাবনাই রেখে দাও। আমরা ডান্স এসেছেন দিদি। যে কাক পাঠিয়েছে সেটা আমি আসবো না? রাগে অনুরাগে জীবনের কতগুলো বছর আমরা একসঙ্গে পাই, তা আজকে তোর এই সাফল্যের দিনে আমি না এসে থাকতে পারি?